আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিল সায়েন্সের ওপেন কোর্স কেমিস্ট্রি লাইভ ক্লাসে। ওপেন কোর্স কেমিস্ট্রি হচ্ছে গত 4 মাস ধরে চলা ফিল সায়েন্সের একটি কেমিস্ট্রি ফ্রি কোর্স। গত 4 মাস ধরে কেমিস্ট্রি ফার্স্ট পেপার উপর ক্লাস নিয়ে যাচ্ছি। তোমার কাছে ওপেন কোর্স কেমিস্ট্রি করলে কখনোই মনে হবে না তুমি আসলে ফ্রি ক্লাস করছো, তোমার কাছে মনে হবে তুমি একটা পেইড ব্যাচের ক্লাস করছো। আলহামদুলিল্লাহ, এবং স্টুডেন্টরাও খুবই হ্যাপি, আমিও হ্যাপি। আজকে ওপেন কোর্স কেমিস্ট্রি এর আরও একটি লেকচারে আমরা হাজির হয়েছি। দেখতে দেখতে যাই দিন আমাদের চ্যাপ্টারও শেষের দিকে। ওপেন কোর্স কেমিস্ট্রি এর বর্তমানে আমরা আছি চ্যাপ্টার 4-এ। আজকে আমরা দেখব চ্যাপ্টার 4-এর খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার, সেটা হচ্ছে চ্যাপ্টার 4-এর লেকচার 13। আজকের ক্লাসে আমরা দেখব লেকচার 13, লেকচার 13, খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার 13। ওকে, সো তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো আজকের টপিকটা একটু প্রথমে শুনে নাও। আজকের টপিক হচ্ছে ওই যে কেপিকেসি ছিল না, কেপিকেসি এর ম্যাথ করতে হয়। এই কেপিকেসি এর আজকে হচ্ছে প্রথম পর্ব। কেপিকেসি বা এটাকে আমরা বলি সাম্য ধ্রুবকের একদম প্রথম পর্ব। সো আমি টপিকটা লিখে দিচ্ছি। আজকের ক্লাসের টপিক হচ্ছে ভর ক্রিয়া সূত্র, অথবা অন্যভাবে বলা যায় সাম্য ধ্রুবক। আবার পাশে যদি আমরা লিখে দিই কেসি কেপি, তাহলে তুমি ভালো বুঝতে পারবে। সো আজকের লাইভ ক্লাসে আমরা ভর ক্রিয়া সূত্র কিংবা সাম্য ধ্রুবক কেসি কেপি দেখব। দ্যাট ইজ ওয়াই আজকের লাইভ ক্লাসটা স্পেশাল এবং ইম্পর্টেন্ট। তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো খুব দ্রুত আজকের লাইভ ক্লাসটা বিভিন্ন ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও। খুব দ্রুত আজকের লাইভ ক্লাসটা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তোমাদের যত ফ্রেন্ড আছে সবাইকে বাসা থেকে নিয়ে আসো, মেনশন করে দেওয়ার মধ্য দিয়ে আমরা অল্পক্ষণের মধ্য দিয়ে ক্লাসটা শুরু করে দিব। ওকে, ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো বেশি বেশি। ওকে, সব কিছু ঠিক আছে? আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিক আছে। তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো তোমাদেরকে বলছি তোমরা খুব দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, সব কিছু ক্লিয়ার আছে, একদম চমৎকারভাবে ক্লিয়ার আছে। সো আমরা শুরু করব। আজকে আমরা দেখব ভর ক্রিয়া সূত্র কিংবা সাম্য ধ্রুবক কিংবা কেসি কেপি এর প্রথম পর্ব। কেসি কেপি এর উপর আমরা 4টা ক্লাস নিব। তাহলে কেসি কেপি এর উপরে লেকচার 13, 14, 15, 16 এই 4টা লেকচার থাকবে কেপি কেসি এর উপরে। কেপি কেসি এর উপর 4টা লেকচারের আজকে প্রথম লেকচার 13। তাহলে প্রথম লেকচার যদি না করো দ্বিতীয় লেকচার বুঝবে না, দ্বিতীয় লেকচার না করলে তৃতীয় লেকচার বুঝবে না, তৃতীয় লেকচার না করলে চতুর্থ লেকচার বুঝতে পারবে না। তাহলে তুমি যদি কেসি কেপি এ বস হতে চাও তাহলে তোমাকে 4টা লেকচারই করতে হবে। আবার একটা কথা বলে রাখি, আমরা কোন চ্যাপ্টার পড়ছি? চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4-এর সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে এই টপিকটা। তোমরা নিজেরাই জানো, দেখতে পারো। চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, কেপি কেসি এর ম্যাথ করতে দেয়। সো একজন স্টুডেন্ট যদি ভালো করে কেপি কেসি এর ম্যাথ করতে চায় তাহলে তার এই 4টা লেকচার খুব ইম্পর্টেন্টলি দেখতে হবে। আজকে আমরা একদম বেসিক পর্ব, একেবারে বেসিক জায়গায় হাত দিব, আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। ওকে, সো তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, এই দোস্ত চলে আয়, আজকে আমরা কেপি কেসি দেখবো। ফ্রেন্ডদেরকে বলে দাও চলে আয়, কেপি কেসি দেখবো, মেনশন করে দাও, আমরা শুরু করে দিই। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরাও আমাদের ক্লাসটা শুরু করতে পারি। ঠিক আছে, শুরু করে দিচ্ছি তাহলে। ওকে, বিসমিল্লাহ করছি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, আমরা বিসমিল্লাহ করছি। ওকে, বিসমিল্লাহ। দেখো সবাই, তাহলে আমাদের আজকের টপিক কি? আমাদের আজকের টপিক হচ্ছে ভর ক্রিয়া সূত্র। আমি হেডিং দিচ্ছি, সবাই ভালো করে খেয়াল করো। ভর ক্রিয়া সূত্র। ওকে, ভর ক্রিয়া সূত্র। তো ভর ক্রিয়া সূত্র এই ব্যাপারটা বোঝার আগে আমাকে একটা ব্যাপার বুঝতে হবে, সেটা হচ্ছে সক্রিয় ভর বুঝতে হবে। সো একদম বেসিক্যাল যে পার্টটা আমাকে বুঝতে হবে, সেই বেসিক্যাল পার্ট হচ্ছে একদম বেসিক্যাল একটা পার্ট আমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে সক্রিয় ভর। সো আমরা এখন এই পার্টটা আগে বুঝে নিব। সক্রিয় ভর কি সেটা বুঝতে পারলেই ভর ক্রিয়া সূত্রটা আমরা বুঝতে পারবো। তাহলে সক্রিয় ভর এই ব্যাপারটা বুঝতে হবে। সক্রিয় ভর। ওকে, সক্রিয় ভর এই ব্যাপারটা কি? আচ্ছা ঠিক আছে, সক্রিয় ভর এই ব্যাপারটা হচ্ছে যদি আমরা বস্তুর কথা চিন্তা করি, যেমন ফর এক্সাম্পল আমার কাছে একটা বস্তু আছে,
আমার কাছে একটা বস্তু আছে, আমরা দেখতে পাচ্ছি আমার কাছে একটা বস্তু আছে। সো আমি যদি বস্তুর কথা চিন্তা করি, একটা বস্তু, এই বস্তুটা যখন সামনের দিকে যাবে এফ পরিমাণ বল দিয়ে আমরা লিখি এফ ইকুয়াল টু এম এ। দেখো একটা বস্তুর বল থেকে কিন্তু আমরা লিখি ডাব্লিউ সমান এফ এস। আমরা শক্তি সমানও কিন্তু লিখি ওই এফ এস। তারপর আমরা যে ক্ষমতা সমানও কিন্তু আমরা লিখি এফ এস বাই টি। তারপর তুমি যাই বলো না কেন, ম্যাক্সিমাম জিনিস কিন্তু বল থেকে আসা, তো এই যে বলের সাথে কিন্তু রিলেটেড যে ব্যাপারটা সেটা হচ্ছে ভর। তাহলে কোন একটা বস্তুর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি, কোন একটা বস্তুর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, একটা বস্তুর সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা জড়িত সেই ব্যাপারটা হচ্ছে ভর, তাহলে একটা বস্তুর সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা জড়িত সেটা হচ্ছে ভর। কিন্তু আমরা যদি বস্তু চিন্তা না করে, আমরা যদি রাসায়নিক পদার্থ চিন্তা করি, আমরা বস্তু চিন্তা না করে আমরা মনে করো 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড চিন্তা করলাম, আমরা আচ্ছা গ্রামও বাদ দিলাম, আমরা মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড চিন্তা করলাম, আমরা মনে করো হাইড্রোজেন আয়োডাইড চিন্তা করলাম, আমরা মনে করো নাইট্রোজেন কথা চিন্তা করলাম, আমরা মনে করো অক্সিজেনের কথা চিন্তা করলাম। এই যে আমরা যে চিন্তা করছি হাইড্রোজেন আয়োডাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, সো এগুলো কি? এগুলো হচ্ছে কিছু কেমিক্যাল। আচ্ছা, তো কেমিক্যালের ক্ষেত্রে আমরা বস্তুর ক্ষেত্রে যেভাবে ভর ব্যাপারটাকে ইম্পর্টেন্ট হিসেবে দিয়েছি, কেমিক্যালের ক্ষেত্রে ভর ব্যাপারটি ইম্পর্টেন্ট না, ভরের সাথে সম্পর্কিত একটা ব্যাপার ইম্পর্টেন্ট। তাহলে বুঝো বাবা, একটু বুঝো ব্যাপারগুলো, একটু বুঝো বাবা। আমরা কিন্তু ভর ক্রিয়া সূত্র দেখাচ্ছি, ভর ক্রিয়া সূত্র থেকে আমরা সাম্যধ্রুবক দেখব, সাম্যধ্রুবক থেকে আমরা কেপি কেসি দেখব। সো একটু ব্যাপারটা বুঝো, কোন একটা বস্তুর সাথে ইম্পর্টেন্ট যে ব্যাপার সে ব্যাপারটা হচ্ছে ভর, বস্তুর সাথে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ভর। তুমি দেখো বলের সূত্রে ভর আছে, আবার কাজের ক্ষেত্রে বল আছে, বরের মধ্যে ভর আছে। সো কাজ, বল, ভর, এরপর শক্তি এর মধ্যে ভর আছে, ক্ষমতা এর মধ্যে ভর আছে। সো একটা বস্তুর জন্য ভর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। তেমনি আমরা যদি কেমিক্যালের কথা চিন্তা করি, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন আয়োডাইড, এরপরে নাইট্রোজেন, অক্সিজেন, এই ধরনের কেমিক্যালের কথা যদি আমরা চিন্তা করি, কেমিক্যালের ক্ষেত্রে ভরের সাথে সম্পর্কিত একটা ব্যাপার ইম্পর্টেন্ট। সেই ব্যাপারটার নাম কি? সেই ব্যাপারটার নাম হচ্ছে ঘনমাত্রা। সো কেমিক্যালের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? আমি বস্তুর কথা বলছি না, আমি কেমিক্যালের কথা বলছি। কেমিক্যালের ক্ষেত্রে, কেমিস্ট্রিতে অথবা কেমিক্যালের ক্ষেত্রে ঘনমাত্রা এটা খুবই ইম্পর্টেন্ট। ঘনমাত্রা বলে দিবে একটা কেমিক্যালের কি অবস্থা, সবকিছু বলে দিবে। ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন সেজ এভরিথিং অ্যাবাউট এ কেমিক্যাল। একটা কেমিক্যাল সম্পর্কে সবকিছু বলে দিবে ঘনমাত্রা। একটা বস্তু সম্পর্কে সবকিছু বলে দিবে ভর। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ফিজিক্সে ভর খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আর কেমিস্ট্রিতে ঘনমাত্রা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ঘনমাত্রার পাশাপাশি আমাদের আরেকটা ব্যাপার আছে, যেমন বাবা ঘনমাত্রা নর্মালি আমরা বলি 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকে। ঘনমাত্রা বলতেই বাবা যেটা মাথায় চলে আসে সেটা হচ্ছে 1 লিটার দ্রবণের কথা চলে আসে এবং উপরে দ্রবের কথা চলে আসে। এখন দ্রবণ তো আর সব ক্ষেত্রে হয় না, আমার কাছে গ্যাসীয় আছে, আমার কাছে আছে গ্যাস, যেমন নাইট্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে। বাবা গ্যাসের ক্ষেত্রে তার দ্রবণ হয় না, গ্যাসের ক্ষেত্রে তো দ্রবণ হয় না। তাহলে গ্যাসের ক্ষেত্রে ঘনমাত্রা তো ইম্পর্টেন্ট না। নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, এরাও তো কেমিক্যাল, এরাও তো কেমিস্ট্রির দুনিয়াতে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এদের তো দ্রবণ হয় না, তাহলে এদের তো ঘনমাত্রা হয় না। তাহলে যারা গ্যাসীয় আছে তাদের জন্য কিন্তু ঘনমাত্রা ইম্পর্টেন্ট না, কিন্তু তারা কেমিক্যাল। তাহলে তাদের জন্য আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট, সেই ব্যাপারটার নাম হচ্ছে যারা গ্যাস আছে, গ্যাসের কথা বলছি, তাদের জন্য তোমরা আদর্শ গ্যাস নামে একটা চ্যাপ্টার পড়েছো। আদর্শ গ্যাস চ্যাপ্টারের মধ্যে তোমরা পিবি সমান এনআরটি পড়ে এসেছো, চাপের ব্যাপারটা পড়ে এসেছো। এখন গ্যাসের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, সেই গ্যাসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে চাপ। তবে কেমন চাপ? আংশিক চাপ। তাহলে বাবা দেখো ফিজিক্সের ক্ষেত্রে কোনো বস্তুর জন্য ভর যেমন ইম্পর্টেন্ট, তেমনি কেমিক্যালের দুনিয়াতে, কেমিস্ট্রির দুনিয়াতে কোনো বস্তুর জন্য, কোনো কেমিক্যালের জন্য ঘনমাত্রা এবং আংশিক চাপ ইম্পর্টেন্ট। দুটো শব্দ বলেছি, একটি ঘনমাত্রা, একটি আংশিক চাপ। ঘনমাত্রা এবং আংশিক চাপ এই দুটো ইম্পর্টেন্ট। কিসের দুনিয়াতে? কেমিক্যালের দুনিয়াতে ঘনমাত্রা এবং আংশিক চাপ ইম্পর্টেন্ট, আর অন্য ক্ষেত্রে বস্তুর ভরটি ইম্পর্টেন্ট।
তো এখানে ঘনমাত্রা এবং আংশিক চাপ কেমিক্যালের দুনিয়াতে ইম্পর্টেন্ট, বাট ঘনমাত্রার সাথেও ভরের সম্পর্ক আছে, আংশিক চাপের সাথেও ভরের সম্পর্ক আছে, দুইটার সাথে ভরের সম্পর্ক আছে। ঘনমাত্রার সাথেও ভরের সম্পর্ক আছে, আংশিক চাপের সাথেও ভরের সম্পর্ক আছে। কি বললাম? ঘনমাত্রার সাথেও ভরের সম্পর্ক আছে, আংশিক চাপের সাথেও ভরের সম্পর্ক আছে। কিভাবে? চাপ পি মানে কি? এফ বাই এ সমান কি? এম এরপর জি ডিভাইড বাই এ। চাপের সাথেও ভরের সম্পর্ক আছে। ঘনমাত্রাকে এস দিয়ে প্রকাশ করি, এম বাই এম ভি। মনে আছে 1000 ডাব্লিউ, তোমরা পড়ে আসছো 1000 ডাব্লিউ ডিভাইড বাই এম ভি। এই ডাব্লিউ মানে কিন্তু ভর। তার মানে ঘনমাত্রার সাথেও ভরের সম্পর্ক আছে, চাপের সাথেও ভরের সম্পর্ক আছে। এবং ঘনমাত্রা এবং চাপ হচ্ছে কেমিস্ট্রির দুনিয়াতে ইম্পর্টেন্ট ব্যাপার। আবার এদের সাথে ভরের সম্পর্ক আছে। ইম্পর্টেন্ট বলছি না? ইম্পর্টেন্ট বলছি না? ইম্পর্টেন্ট মানে কি? ইম্পর্টেন্ট মানে অর্থাৎ এই দুটা জিনিসই আসলে এখানে অ্যাক্টিভ, এই দুটা জিনিস এখানে সবচেয়ে বেশি অ্যাক্টিভ। তাহলে আমরা বলি না যে অমুক ব্যক্তি খুবই ইম্পর্টেন্ট, কারণ ও খুবই অ্যাক্টিভ। যেমন ফর এক্সাম্পল, আমি ক্লাসে খুবই অ্যাক্টিভ স্টুডেন্ট, তাহলে আমাকে বলবে যে সায়েম ভাই খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ক্লাসে যারা অ্যাক্টিভ থাকে তাদেরকে তোমরা বলো ইম্পর্টেন্ট পারসন ক্লাসের জন্য। অ্যাক্টিভ মানে ইম্পর্টেন্ট মানে অ্যাক্টিভ। তার মানে কেমিক্যালের দুনিয়াতে ঘনমাত্রা এবং আংশিক চাপ হচ্ছে ইম্পর্টেন্ট। কাজে এর অ্যাক্টিভকে বাংলা করলে সক্রিয়। তাহলে কেমিক্যালের দুনিয়াতে কারা সক্রিয়? ঘনমাত্রা, আংশিক চাপ। আবার এদের সাথে কার সম্পর্ক আছে? ভরের। সক্রিয় ভর। তাহলে বুঝতে পারছো সক্রিয় ভরের কনসেপ্টটা? সক্রিয় ভর বলতে কেমিস্ট্রির দুনিয়াতে ঘনমাত্রা এবং আংশিক চাপকে বোঝায়। সক্রিয় বলতে অ্যাক্টিভ মানে ইম্পর্টেন্ট। যাদের উপর কেমিক্যালের দুনিয়াটা ইম্পর্টেন্ট, মানে যাদের উপর কেমিক্যালের দুনিয়া ডিপেন্ড করে, কেমিস্ট্রি যাদের উপর ডিপেন্ড করে, কেমিস্ট্রি ডিপেন্ড করে ঘনমাত্রার উপর, আংশিক চাপের উপর। গ্যাস হলে আংশিক চাপ, ঘনমাত্রা। দ্রবণের ক্ষেত্রে দ্রবণ হলে ঘনমাত্রা, গ্যাস হলে আংশিক চাপ, দ্রবণ হলে ঘনমাত্রা, গ্যাস হলে আংশিক চাপ। এই দুইটা ব্যাপারের উপর কেমিস্ট্রির দুনিয়া ডিপেন্ড করে, তাই এটা অ্যাক্টিভ। আবার ঘনমাত্রার সাথে ভরের সম্পর্ক, আংশিক চাপের সাথে ভরের সম্পর্ক, তাই এটাকে ভর, সক্রিয় ভর, অ্যাক্টিভ ম্যাস। সক্রিয় ভর, অ্যাক্টিভ ম্যাস। তাহলে সক্রিয় ভর বলতে দুইটা জিনিসকে বোঝায়, ঘনমাত্রা, আংশিক চাপ, ঘনমাত্রা, আংশিক চাপ, ঘনমাত্রা, আংশিক চাপ। ঘনমাত্রা, আংশিক চাপকে সক্রিয় ভর বলা হয়। কেমিস্ট্রির দুনিয়াতে ঘনমাত্রা এবং আংশিক চাপকে সক্রিয় ভর বলা হয়। ভর ক্রিয়া সূত্র বোঝার জন্য সক্রিয় ভরটি ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার চলে আসো। তাহলে সক্রিয় ভরের যে কনসেপ্টটা, সবাই এটা একটু সুন্দরভাবে তুলে নাও, সুন্দরভাবে এই কনসেপ্টটা তুলে নাও। তুলে নিয়েছো? ঠিক আছে। তাহলে এবার আসো ভরক্রিয়ার সূত্রটা লিখবো আমরা। ভরক্রিয়ার সূত্র লেখার জন্য সক্রিয় ভর। তাহলে সক্রিয় ভর কাকে বলে? প্রথমেই লিখে রাখো ঘনমাত্রা এবং আংশিক চাপকে সক্রিয় বল বলে। তাহলে সক্রিয় ভরের পাশে এইভাবে তীর চিহ্ন দিয়ে লিখে রাখো ঘনমাত্রা, আরেকটা লিখে রাখো আংশিক চাপ। আমরা আংশিক চাপে কখন যাই? গ্যাস হলে অধিকাংশ ক্ষেত্রে আংশিক চাপে যাওয়া হয়। ঘনমাত্রা, আংশিক চাপ। ঘনমাত্রাকে কনসেন্ট্রেশন সি দিয়ে প্রকাশ করি, আংশিক চাপকে প্রেসার পি দিয়ে প্রকাশ করি। ঘনমাত্রার সাথে সম্পর্কিত হচ্ছে কেসি, আংশিক চাপের সাথে সম্পর্কিত হচ্ছে কেপি। ঘনমাত্রার সাথে যার রিলেশন সে কেসি, আংশিক চাপের সাথে যার রিলেশন সে কেপি। আজকের ক্লাস আমরা কেসি কেপি এর বেসিকটা দেখতেছি। 4টা ক্লাস নিব ভরক্রিয়া সূত্রের উপর। 4টা ক্লাসের আজকে প্রথম পর্ব। ঠিক আছে, এবার আসো। তাহলে আমরা সক্রিয় ভর বুঝতে পেরেছি, ঘনমাত্রা, আংশিক চাপ। এবার ভরক্রিয়া সূত্রের বিবৃতি দেখো। তাহলে ভরক্রিয়া সূত্রের বিবৃতিটা ভালো করে খেয়াল করো, সবাই লিখে নাও। প্রথমে তাপমাত্রা ফিক্স রাখতে হবে নির্দিষ্ট তাপমাত্রায়। ঠিক আছে,
নির্দিষ্ট তাপমাত্রায় কোনো অবশ্যই উভমুখী বিক্রিয়া হতে হবে, উভমুখী না হলে হবে না। কোনো উভমুখী বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এটা হচ্ছে ভরক্রিয়া সূত্রের বিবৃতি। সো ভরক্রিয়া সূত্রের বিবৃতি হচ্ছে এটা, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো উভমুখী বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। লিখে নাও সবাই, তারপর আন্ডারলাইন করে দিব। সবাই লিখে নাও, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো উভমুখী বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। সবাই ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবে, মেনশন করবে। ফিল্ড সায়েন্সে 4 মাস ধরে ওপেন কোর্স কেমিস্ট্রি হচ্ছে। কেমিস্ট্রিতে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর অতিরিক্ত ডিটেলসে পড়ানো হয়। তোমরা আমাদের বিগত প্রত্যেকটা লেকচার দেখো, সবগুলো লেকচারে ডিটেলসে পড়ানো হয়েছে, ফিল দিয়ে পড়ানো হয়েছে, এক ফোঁটা বাদ দেওয়া হয়নি। ইনশাআল্লাহ আল্লাহ যতদিন তৌফিক দান করবে এভাবে করে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলসে পড়ানো ট্রাই করব। ঠিক আছে? সবার জন্য শিক্ষা 56,000 বর্গমাইল। তবে আমার পক্ষে 56,000 যাওয়া সম্ভব না। আমার পক্ষে সর্বোচ্চ 56 জনের কাছে যাওয়া সম্ভব। এই 56 জন যদি আমার ভাই, এই 56 জন যদি কি করে, এই 56 জনের প্রত্যেকজন যদি 56 জন করে করে বলে, এই 56 জনের প্রত্যেকটা জন যদি 56 জন করে করে বলে, তাহলে দিন শেষে আমাদের মেসেজ পৌঁছাবে কতজনের কাছে? একজনের 56 জনের কাছে। সুতরাং 56 জন বলবে 56 জন ইন্টু 56 জনের কাছে। সেই 56 জন আবার 56 জনের কাছে বলবে, তাহলে আবার 56 গুণ হবে। সেই 56 আবার 56-র কাছে বলবে, আবার 56 গুণ হবে। এভাবে করে 56 টু দি পাওয়ার 56 হয়ে যাবে এবং সংখ্যাটা অগণিত হয়ে যাবে। এ বাংলা 56,000 বর্গমাইল পেরিয়ে আমরা চাই এই ক্লাসগুলো ছড়িয়ে যাক, ফিলগুলো ছড়িয়ে যাক। কেন? কারণ হচ্ছে শুধু পড়লেই হবে না, পড়ার সাথে যা পড়ছি সেটা বোঝা দরকার, সেটা অন্তরে ভেদ করা দরকার। যা পড়ছি সেটা ফিল করা দরকার। যা পড়ছি এটা কিভাবে আসলো, কেন হলো, কি কাজে লাগবে, পরীক্ষায় কিভাবে আসবে, কিভাবে ভালো করব, সেই ব্যাপারটা জানা দরকার। শুধু রিডিং পড়লে হবে না, আমাদের টার্গেট সেই ব্যাপারটা দেখানোই। কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল ফ্রি, কোনো পেড ব্যাচ নাই। আমরা একটা জিনিসই করে যাচ্ছি, কিভাবে ফিল দিয়ে পড়তে হয় সেই ব্যাপারটা দেখিয়ে যাচ্ছি। দেখো, আমি চাইলেই সক্রিয় ভর মানে ঘনমাত্রা আর আংশিক চাপ বলে দিতে পারতাম। না না না, সক্রিয় ভর মানে ঘনমাত্রা আর আংশিক চাপ বলি নাই। তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছি কেন এটাকে সক্রিয় ভর বলা হয়, তারপরে এসেছি এখানে, বুঝতে হবে। সো তোমরা প্রত্যেকে কি করবে, তোমাদের ফ্রেন্ডদেরকে বলবে। ঠিক আছে, ওকে। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো উভমুখী বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এটা হচ্ছে ভরক্রিয়ার সূত্র। এবার এই সূত্রটা ফিল করব আমরা। চলো, নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা ফিক্স রাখতে হবে। কেন? তাপমাত্রা চেঞ্জ করলে বিক্রিয়ার হার চেঞ্জ হয়, সেই জন্য তাপমাত্রা ফিক্স রাখতে হবে। তাহলে হোয়াই তাপমাত্রা ফিক্স, হোয়াই টেম্পারেচার ফিক্স রাখতে হবে? বিকজ, লিখো বিকজ, বিকজ লিখো সবাই, বিকজ কিসের জন্য ফিক্স রাখতে হবে? বিকজ তাপমাত্রা চেঞ্জ হলে, তাপমাত্রা চেঞ্জ হলে কি চেঞ্জ হয়? বিক্রিয়ার হার চেঞ্জ হয়, সেই জন্য বিক্রিয়ার হার চেঞ্জ হয়, সেই জন্য তাপমাত্রা কি রাখতে হবে? ফিক্স রাখতে হবে। হোয়াই টেম্পারেচার ফিক্স? বিকজ টেম্পারেচার চেঞ্জ হলে বিক্রিয়ার হার চেঞ্জ হয়। পরীক্ষায় আবার এভাবে বাংলিশ লেখা যাবে না, বাংলিশ লেখা যাবে না পরীক্ষার হলে। পরীক্ষার হলে হয় পুরোটাই বাংলায় লিখবে, না হয় পুরোটাই ইংলিশে লিখবে। যারা ইংলিশ ভার্সন তারা ইংলিশে লিখবে, বাংলা ভার্সনেরা বাংলায় লিখবে। হোয়াই টেম্পারেচার ফিক্স? কেন তাপমাত্রা নির্দিষ্ট? কারণ তাপমাত্রা চেঞ্জ হলে বিক্রিয়ার হার চেঞ্জ হয়ে যাবে, সেজন্য তাপমাত্রা চেঞ্জ করতে দেওয়া যাবে না। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো উভমুখী বিক্রিয়ার, তাহলে বিক্রিয়া কেমন হতে হবে? উভমুখী হতে হবে। বিক্রিয়া হতে হবে উভমুখী। কেন উভমুখী হতে হবে? উভমুখী বিক্রিয়া না হলে
আমরা সাম্য অবস্থা পাবো না। সাম্য অবস্থা না পেলে সাম্য ধ্রুবক পাবো না। ভর ক্রিয়ার সূত্রটা হচ্ছে সাম্য ধ্রুবক বের করার জন্য। ভর ক্রিয়ার সূত্র দিয়ে আমরা সাম্য ধ্রুবক কে বের করি। এই কে থেকে পরবর্তীতে কে সি আসে, কে পি আসে। তাহলে আমরা ভর ক্রিয়ার সূত্র শিখছি সাম্য ধ্রুবক কে বের করার জন্য, কে সি কে পি বের করার জন্য। সেই জন্য মাথায় রাখতে হবে উভমুখী বিক্রিয়া না হলে সাম্য ধ্রুবক আসবে না। সাম্য ধ্রুবক আসবে সাম্য অবস্থায়, সাম্য অবস্থায়, সাম্য অবস্থায়। কাজেই উভমুখী বিক্রিয়া হতে হবে। তাহলে হোয়াই উভমুখী বিক্রিয়া? বিকজ উভমুখী বিক্রিয়া হলে সাম্য ধ্রুবক পাওয়া যাবে। আর ভর ক্রিয়ার সূত্র সাম্য ধ্রুবক বের করার জন্য উভমুখী বিক্রিয়া হতে হবে। তারপর আসো বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার এটা খুব ইম্পর্টেন্ট। বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার মানে হচ্ছে রেট। বিক্রিয়ার হার মানে হচ্ছে বিক্রিয়ার রেট, বিক্রিয়া কত স্পিডে যাচ্ছে সেটা। বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। বিক্রিয়কের সক্রিয় ভর কার? বিক্রিয়কের, নট উৎপাদ। উৎপাদের কথা বলে নাই। বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে আমার এখান থেকে আমরা কি বলতে পারি? তাপমাত্রাকে নির্দিষ্ট রাখলে উভমুখী বিক্রিয়ার হার, রেট, সেটা সমানুপাতিক হবে সক্রিয় ভরের। তাহলে এখান থেকে যদি আমরা ম্যাথমেটিক্যাল একটা লাইন লিখতে চাই তাহলে ম্যাথমেটিক্যাল এই লাইনটা লেখা যায়। দেখো আমরা যদি একটা ফিজিক্সের বা ম্যাথের মতো করে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি সমানুপাতিক। কে কার সমানুপাতিক? সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভরের সমানুপাতিক। কে কে সক্রিয় ভরের সমানুপাতিক? বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার কার সমানুপাতিক? সক্রিয় ভরের। তবে কি ফিক্স রাখলে? তাপমাত্রাকে ফিক্স রাখা হলে। তাপমাত্রা কি হলে? তাপমাত্রা যদি ধ্রুব হয় তাহলে আমরা লিখতে পারি তাপমাত্রা ধ্রুব হলে বিক্রিয়ার হার সক্রিয় ভরের সমানুপাতিক। রেট সমানুপাতিক সক্রিয় ভর। সক্রিয় ভর মানে কি? সক্রিয় ভর মানে ঘনমাত্রা এবং আংশিক চাপ। তার মানে এখান থেকে কি দাঁড়ালো? এখান থেকে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে নিচে কি দেখা যায়? ওকে, তাহলে এখান থেকে যেটা দাঁড়ালো সেটা একটু ভালো করে খেয়াল করো। তাহলে এখান থেকে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কোন একটা বিক্রিয়ার স্পিড, কোন একটা বিক্রিয়ার রেট সেটা সমানুপাতিক ঘনমাত্রার, সেটা সমানুপাতিক আংশিক চাপের। তার মানে আমরা যদি কোনো বিক্রিয়ার ঘনমাত্রা বৃদ্ধি করি বিক্রিয়ার স্পিড বেড়ে যাবে। কোনো বিক্রিয়ার আংশিক চাপ বৃদ্ধি করলে বিক্রিয়ার স্পিড বেড়ে যাবে। তাহলে কোনো একটা বিক্রিয়ার কনসেন্ট্রেশন বাড়াও, কনসেন্ট্রেশন বাড়াও, কনসেন্ট্রেশন বাড়াও, কনসেন্ট্রেশন বাড়াও, বিক্রিয়া ফাস্ট হবে, বিক্রিয়া ফাস্ট হবে। কোনো একটা বিক্রিয়ার আংশিক চাপ বাড়াও, চাপ বাড়াও, চাপ বাড়াও, বিক্রিয়া ফাস্ট হবে, বিক্রিয়া ফাস্ট হবে। তাহলে ঘনমাত্রা এবং আংশিক চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া ফাস্ট হবে। ঘনমাত্রা অথবা আংশিক চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া ফাস্ট হবে। কোনো একটা বিক্রিয়ার কনসেন্ট্রেশন এবং আংশিক চাপ যদি বৃদ্ধি করি বিক্রিয়া ফাস্ট হবে। এটাই বলছে যে বিক্রিয়ার হার সমানুপাতিক সক্রিয় ভর। লিখে নাও সবাই। লিখে নাও সবাই দ্রুত। তোমরা অনেকেই আমাদেরকে নক দাও, ভাই আপনার কোনো কি ব্যাচ আছে কিনা। আচ্ছা, আমার ব্যাচ সম্পর্কে যারা জানতে চাও লিখে নাও। লেখার পাশাপাশি আমি আমার ব্যাচ সম্পর্কে শুনে নাও। হ্যাঁ, আমার ব্যাচ বলতে কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল ফ্রি, এটার কোনো পেইড ব্যাচ নাই। সাথে ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, আইসিটি ব্যাচ আছে। এছাড়াও ম্যাথের জন্য আমাদের মেহেদি স্যার আছেন, বায়োলজির জন্য সোহেল স্যার আছেন। বায়োলজি পড়ান ডক্টর সোহেল স্যার, ম্যাথ পড়ান সাস্টের মেহেদি ভাইয়া, দুজনেই খুবই অস্থির পড়ান। আর কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড, আইসিটি, এই তিনটা সাবজেক্ট আমি পড়াই। ফিজিক্স ফার্স্ট পেপার ফুল ফ্রি। যদি কেউ আমাদের কোর্সে ক্লাস করে দেখতে চাও তাহলে দেখতে পারো। তবে লাইভে যেভাবে পড়াচ্ছি পেড ব্যাচগুলো এর চেয়েও ভালো। পেড ব্যাচগুলোতে আমরা কী করি, যেহেতু এগুলো পেড ব্যাচ আমরা কিন্তু আবার লাইভে নিই না, ওইখানে জুমে নেওয়া হয় এবং রেকর্ড ভিডিও দেওয়া হয়। ওয়েবসাইট আছে, ওয়েবসাইট জুম রেকর্ড ভিডিও। ওকে, ঠিক আছে। তোমরা বন্ধুবান্ধবকে একটু বলে দিবে, বন্ধুবান্ধবকেও দাওয়াত দিবে। ঠিক আছে, এবার আসো আমরা এখান থেকে এবার আমরা সমীকরণ দাঁড় করাবো, রাশিমালা। এখন আমরা সাম্য ধ্রুবকের রাশিমালা বের করব। চলো, ওকে, বিসমিল্লাহ। সো হেডিং দাও সবাই, সাম্য ধ্রুবকের রাশিমালা নির্ণয়। এখন আমরা সাম্য ধ্রুবকের রাশিমালা নির্ণয় করব। সবাই হেডিং দাও, সাম্য ধ্রুবকের রাশিমালা নির্ণয়। ঠিক আছে, তাহলে হেডিং দাও সাম্য
ধ্রুবকের রাশিমালা প্রতিপাদন। ওকে, সাম্য ধ্রুবক বুঝো আগে। সাম্য ধ্রুবক ব্যাপারটা কি, না বুঝে কাজ করা যাবে না, বুঝতে হবে। দেখো ওকে, আসো প্রথমে একটা রিঅ্যাকশন লিখব। এ প্লাস বি বিক্রিয়া করে ডি প্লাস ই হবে। সি দিলাম না কেন? সি দ্বারা কনসেন্ট্রেশন বোঝায়, সেজন্য সি দেওয়া হয়নি। তাহলে কেন সি দেওয়া হয়নি? সি দিয়ে কনসেন্ট্রেশন বোঝায়। সি ফর কনসেন্ট্রেশন, ফর ঘনমাত্রা, সেজন্য সি দেওয়া হয়নি। তাহলে এ এবং বি বিক্রিয়া করে ডি এবং ই হবে, ডি এবং ই বিক্রিয়া করে এ এবং বি হবে। তাহলে বিক্রিয়াটাকে দুই ভাগে ভাগ করে নেওয়া যাবে, একবার এ বি মিলে ডিই হবে, আরেকবার ডি মিলে এ বি হবে। তাহলে আমরা যদি সম্মুখ বিক্রিয়ার কথা চিন্তা করি, ফরওয়ার্ড রিঅ্যাকশন, তাহলে সম্মুখ বিক্রিয়া হবে, বা এটাকে আমরা ফরওয়ার্ড বলতে পারি। ফরওয়ার্ড বিক্রিয়াটা হবে, তোমরা সবাই বলো ফরওয়ার্ড বিক্রিয়াটা কি হবে? তাহলে ফরওয়ার্ড বিক্রিয়াটা হবে এ এবং বি সামনের দিকে যাচ্ছে, ডি এবং ই হচ্ছে একদিকে আর কি। ফরওয়ার্ড বিক্রিয়া হচ্ছে এটা, সামনের দিকে যাচ্ছে। আবার রিভার্স বিক্রিয়া বা পশ্চাৎমুখী বিক্রিয়া হবে ডি এ বি এর দিকে আসছে। যাও, তাহলে ফরওয়ার্ড বিক্রিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে বিক্রিয়ক আর এটা হচ্ছে উৎপাদ। তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক ফরওয়ার্ড বিক্রিয়ার ক্ষেত্রে, আর এটা হচ্ছে উৎপাদ। এখন অ্যাকর্ডিং টু ভরক্রিয়ার সূত্র, ভরক্রিয়ার সূত্র আমাদেরকে কি বলে? ভরক্রিয়ার সূত্র আমাদেরকে বলে অ্যাকর্ডিং টু ভরক্রিয়ার সূত্র, বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক কে? বিক্রিয়ার রেট। তার মানে রেট সমানুপাতিক বিক্রিয়কের সক্রিয় ভর। আমরা আপাতত কনসেন্ট্রেশন দিয়ে দেখব, তারপর কি দিয়ে দেখব? আগে কনসেন্ট্রেশন দিয়ে দেখব বা ঘনমাত্রা দিয়ে, তারপর চাপ দিয়ে দেখব। পাশে তাহলে একটা হেডিং দিয়ে দাও, ঘনমাত্রা স্টাইল। তাহলে কোন স্টাইলে দেখছি আমরা? ঘনমাত্রা স্টাইলে দেখছি। সো এখানে সাম্য ধ্রুবকের রাশিমালা প্রতিপাদনের পাশে ব্র্যাকেট দিয়ে লিখে রাখো ঘনমাত্রা স্টাইল। সো এখন আমরা এ এবং বি এর সক্রিয় ভর নেব। সক্রিয় ভর মানে ঘনমাত্রা। এখন এর এও আছে বিও আছে, তাহলে কি হবে? ঘনমাত্রাগুলা কি হবে? গুণ হবে না যোগ হবে? দেখো, বলা হচ্ছে ভরক্রিয়া সূত্রে বিক্রিয়ার রেট বা স্পিডটা বিক্রিয়কের সক্রিয় ভরের উপর সমানুপাতিক। তো বিক্রিয়ককে এখানে বিক্রিয়ক হচ্ছে এ, আরেকটা বিক্রিয়ক হচ্ছে বি। তাহলে এ এবং বি এর কিসের উপর নির্ভর করবে? সক্রিয় ভর। সক্রিয় ভর মানে কি রে? সক্রিয় ভর মানে হচ্ছে কনসেন্ট্রেশন, সক্রিয় ভর মানে হচ্ছে প্রেসার। দুইটা জিনিস হতে পারে। আমরা কোনটা দেখছি? আমরা কনসেন্ট্রেশনটা দেখছি। সক্রিয় ভর মানে কনসেন্ট্রেশন, সক্রিয় ভর মানে আংশিক চাপ। আমরা কনসেন্ট্রেশনটা দেখছি। কাজেই এর কনসেন্ট্রেশন, বি এর কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে থাকি। থার্ড ব্র্যাকেট দেখলেই সেটা কনসেন্ট্রেশন বোঝায়, ঘনমাত্রা বোঝায়। তাহলে এর ঘনমাত্রা এবং বি এর ঘনমাত্রার উপর নির্ভর করবে। তাহলে আমি কথাটাকে লিখে দিচ্ছি, এর ঘনমাত্রা এবং বলছি না, এবং বি এর ঘনমাত্রার উপর নির্ভর করবে। আমি কিন্তু বলিনি অথবা এ অথবা বি বলিনি, এর উপরও নির্ভর করবে, বি এর উপরও নির্ভর করবে, বিক্রিয়কের উপর নির্ভর করবে বলেছি। এবং মানে হচ্ছে গুণ, মনে রাখতে হবে তোমাকে। এবং মানে গুণ বোঝায়, আর অথবা মানে যোগ বোঝায়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। সো যখনই তুমি এবং দেখবে, এবং মানে গুণ করা, তার মানে একাধিক বিক্রিয়ক যদি থাকে সেই ক্ষেত্রে কনসেন্ট্রেশনগুলো গুণ হবে। ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝাচ্ছি। তাহলে এর ঘনমাত্রা গুণ বি এর ঘনমাত্রা। এই পুরো জিনিসটা তোমার যদি কনফিউশন লাগে, তুমি একটা ব্র্যাকেট দিয়ে দাও। এই পুরো জিনিসটার সমানুপাতিক হচ্ছে রেট। তাহলে এই পুরো জিনিসটার সাথে রেট সমানুপাতিক। এখন এই রেটটা কিসের রেট? বিক্রিয়ার হার। রেট মানে হার। এটা কি? এটা হচ্ছে হার, রেট, হার। এটা কিসের রেট? এটা ফরওয়ার্ড বিক্রিয়ার রেট। কাজে এখানে তুমি স্মল এফ দিয়ে দাও।
স্মল এফ দিয়ে বোঝাচ্ছে ফরওয়ার্ড। তাহলে ফরওয়ার্ড রেট সমানুপাতিক এ এবং বি এর কনসেন্ট্রেশনের গুণফল। একইভাবে আমরা এবার বিপরীতমুখী বিক্রিয়াটা লিখব। সো একইভাবে আমরা এখন লিখব বিপরীতমুখী বিক্রিয়া। তাহলে দেখো পশ্চাৎ বিক্রিয়া, তাহলে আসো পশ্চাৎ অথবা বিপরীতমুখী। সো বিপরীতমুখী বিক্রিয়া যদি আমি লিখি, বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সবাই ভালো করে খেয়াল করো, এখন আমি লিখব বিপরীতমুখী বিক্রিয়া। ওকে, বিপরীতমুখী বিক্রিয়াটা দেখো সবাই ভালো করে। তাহলে বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের বিপরীতমুখী বিক্রিয়া কোনটা? বিপরীতমুখী বিক্রিয়া হচ্ছে, সবাই ভালো করে খেয়াল করো, উপরের বিক্রিয়াটা শেষ, এবার বিপরীতমুখী বিক্রিয়া। বিপরীতমুখী বিক্রিয়া হচ্ছে ডিই মিলে এবি হবে। তাহলে ডি এবং ই বিক্রিয়া করে কি হবে? এ এবং বি হবে। তাহলে এটা হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়া। আর বিপরীতমুখী বিক্রিয়ায় এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। কথা বুঝে নিও। তাহলে বিপরীতমুখী বিক্রিয়ায় এটা হচ্ছে বিক্রিয়ক, এইটুকু হচ্ছে বিক্রিয়ক, আর এটা হচ্ছে উৎপাদ। তাহলে এখন আমার বিক্রিয়ক এবং উৎপাদ চেঞ্জ হয়ে গিয়েছে, এটা বিক্রিয়ক আর এটা উৎপাদ। এটা কোনমুখী বিক্রিয়া? বিপরীতমুখী বিক্রিয়া। কাজেই ভরক্রিয়ার সূত্র অনুযায়ী বিপরীতমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি রেট, এরপর একটা দিব বি। বি কেসের জন্য? বি হচ্ছে ব্যাকওয়ার্ড, বি ফর ব্যাকওয়ার্ড। হোয়াই বি? কেন বি দিয়েছি? বি দিয়েছি বি ফর ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড মানে হচ্ছে পশ্চাৎমুখী। আর এফ কেন দিয়েছি? এফ মানে হচ্ছে ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে সম্মুখমুখী। তাহলে রেট এফ, রেট ব্যাকওয়ার্ড বি, এটা সমানুপাতিক। এটা কি? সমানুপাতিক। ভরক্রিয়া সূত্র কিন্তু এটা। ভরক্রিয়া সূত্র বলে বিক্রিয়ার হার সমানুপাতিক সক্রিয় ভরের। তাহলে এখন আমার বিক্রিয়ক কে ডি এবং ই, তার মানে আমার ডি এর সমানুপাতিক এবং ই এর ঘনমাত্রার সমানুপাতিক। এটাকে দাও 1 নাম্বার, এটাকে দাও 2 নাম্বার। ওকে, লিখো সবাই। সবাই 1 নাম্বার এবং 2 নাম্বার দিয়ে দাও। সো আমি একবার পুরোটা রিভিউ দিচ্ছি, সবাই ভালো করে খেয়াল করো। খুবই চমৎকার ক্লাস, সবাই একটু ভালো করে খেয়াল করো। তাহলে সাম্য ধ্রুবকের রাশিমালা প্রতিপাদন দুইটা স্টাইল আছে, একটা ঘনমাত্রা স্টাইল, একটা আংশিক চাপ স্টাইল। ঘনমাত্রা দিয়েও করা যায়, আংশিক চাপ দিয়েও করা যায়। ঘনমাত্রা দিয়েও করা যায়, আংশিক চাপ দিয়েও করা যায়। ঘনমাত্রা স্টাইলটা আগে দেখব, আংশিক চাপটা পরে দেখব। আসো, প্রথমে একটা উভমুখী বিক্রিয়া আছে। আমরা আগেই বলেছি উভমুখী বিক্রিয়া না হলে সাম্য অবস্থা আসবে না, সাম্য অবস্থা না আসলে সাম্য ধ্রুবক আসবে না। সাম্য ধ্রুবক আনতে হলে সাম্য অবস্থা দরকার, সাম্য অবস্থার জন্য উভমুখী বিক্রিয়া দরকার। সাম্য ধ্রুবক বের করতে হলে সাম্য অবস্থা দরকার। আর সাম্য অবস্থা আনতে হলে, সাম্য অবস্থা যদি আনতে হয় তাহলে কি করা দরকার? উভমুখী বিক্রিয়া করা দরকার। তাই উভমুখী একটা বিক্রিয়া নিয়েছি, এ প্লাস বি উভমুখী বিক্রিয়া ডি এবং ই। তাহলে এ প্লাস বি উভমুখী বিক্রিয়া ডি এবং ই। এ বি বিক্রিয়া করে ডি করবে, ডি বিক্রিয়া করে এ বি করবে। উভমুখী বিক্রিয়ায় দুইটা দিক আছে, একটা সম্মুখ দিক, একটা বিপরীত দিক। একটা সম্মুখ দিক, একটা বিপরীত দিক। সম্মুখ দিকে এ প্লাস বি বিক্রিয়া করে ডি এবং ই হবে, তাহলে বিক্রিয়ক হচ্ছে এ এবং বি। আর পশ্চাৎ বিক্রিয়ার ক্ষেত্রে ডি এবং ই বিক্রিয়া করে এ বি করবে, বিক্রিয়ক হচ্ছে ডি এবং ই। ভরক্রিয়া সূত্রটা দেখব। ভরক্রিয়া সূত্রটা আমাদেরকে বলে সম্মুখ বিক্রিয়ার রেট। আমার ভরক্রিয়া সূত্রটা কি বলে? ভরক্রিয়া সূত্রটা বলে বিক্রিয়ার হার সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে বিক্রিয়ার রেট সক্রিয় ভর বলতে সক্রিয় ভর বলতে ঘনমাত্রা অথবা আংশিক চাপ। আমরা ঘনমাত্রা পড়ছি, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক। এখন আমার বিক্রিয়ক আছে দুইজনের ঘনমাত্রার উপর নির্ভর করবে, তাই গুণ হয়েছে। তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট সমানুপাতিক বিক্রিয়কের ঘনমাত্রা, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের রেট সমানুপাতিক বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়ক হচ্ছে এ এবং বি, এই ক্ষেত্রে বিক্রিয়ক হচ্ছে ডি এবং ই। এই ক্ষেত্রে বিক্রিয়ক হচ্ছে এ এবং বি, এই ক্ষেত্রে বিক্রিয়ক হচ্ছে ডি এবং ই। একটা ফরওয়ার্ড রিঅ্যাকশন
আরেকটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। বুঝতে পেরেছো? ওকে, সো এইটুকু লিখে ফেলো সবাই, আশা করি লেখা শেষ এইটুকু। এরপর আমরা বোর্ড মুছে পরের অংশে যাব। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার চলে আসো পরের ইয়েতে। এবার আমরা মুছে 1 নাম্বার এবং 2 নাম্বারটা লিখব। ঠিক আছে? ওকে, সব কিছু লিখে রাখবো আমি যা লিখতেছি। ইভেন আমি যদি গালিও দিই, গালিও লিখবে। ঠিক আছে? একটা গালি দিব একটা গালি দেন না ভাই, একটা গালি দেন, আমরা লিখি। গালি দিলে গালিও লিখবে, যা দিচ্ছি সবই লিখে রাখবে। দরকার আছে ভাইয়া, যা পড়াচ্ছে, যা বলছে, মুখ দিয়ে যা বের করছে সব কিছু লিখে রাখবে। গালি হলে গালি লিখে রাখবে। ঠিক আছে? দিব নাকি গালি? একটা দিব নাকি? হ্যাঁ, অনেকে বলতেছে দেন ভাই দেন, একটা গালি দেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে, একটা গালি দিয়ে দিই। এই যে, ঠিক আছে, মানিকে মাগে হিতে একটা গালি দিয়ে দিছি। ঠিক আছে? ওকে, গালি কিন্তু দিয়ে দিয়েছি। আচ্ছা, ওকে। আমি প্রথম শোনার পরে ভাবছিলাম যেটা আসলে গালি দিচ্ছে আমাকে, মানিকে মাগে হিতে কি বলে আল্লাহ, আমি ভাবছিলাম যে গালি দিচ্ছে। ঠিক আছে, যাই হোক। ওকে, আচ্ছা, তাহলে ভালো। এবার চলে আসো, বোর্ডটা আরেকটু উপরে করি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো 1 নাম্বার রিলেশন তাহলে কি ছিল? তাহলে আমাদের এই বিক্রিয়াটা ছিল, আমরা একটু বিক্রিয়াটা লিখবো এক পাশে। আমরা একটু বোর্ডটাকে 2 ভাগে ভাগ করে নিই। বিক্রিয়াটা একটু লিখি। এ এবং বি বিক্রিয়া করে আমার ডি এবং ই উৎপন্ন করেছে। উভমুখী বিক্রিয়া। আমার 1 নাম্বার যে রিলেশনটা ছিল সেটা হচ্ছে ফরওয়ার্ড যে রেট সেটা সমানুপাতিক ছিল এ এবং বি এর ফরওয়ার্ড রেটটা। সো আমরা এখান থেকে একটা কাজ করব। প্রথম যেটা আছে সেখান থেকে আমরা এখানে লিখব যে এই প্রথম বিক্রিয়া আমরা একটা কাজ করে নিব, সমানুপাতিকটা তুলে দিব। সমানুপাতিক তুলে দিলে রেট ফরওয়ার্ড সমান একটা ধ্রুবক দিব। ধ্রুবকটা হবে কে, তারপরে এ, তারপরে বি। যেহেতু এটা ফরওয়ার্ড রিঅ্যাকশনের ধ্রুবক তাই এটাকে আমরা দিব ফরওয়ার্ড কে। তাহলে এখানে কেটা কি? কেটা হচ্ছে ধ্রুবক। এটাকে তোমরা বিক্রিয়ার হার ধ্রুবক বলে এসেছো। এর আগেও তোমাদেরকে এই ধরনের কনসেপ্ট পড়িয়েছি। সমানুপাতিক তুলে দিলে এটাকে ধ্রুবক দিতে হয়। যেহেতু এটা বিক্রিয়ার হারের মধ্যে ধ্রুবক তাই এটাকে হার ধ্রুবক বলা হচ্ছে। তাহলে হার ধ্রুবক কে এফ দিলাম। তাহলে এফ কেন? ফরওয়ার্ড। এটা কোন বিক্রিয়ার ইকুয়েশন ছিল? ফরওয়ার্ড বিক্রিয়ার ইকুয়েশন ছিল। কোন বিক্রিয়ার ইকুয়েশন ছিল এটা? ফরওয়ার্ড বিক্রিয়ার ইকুয়েশন ছিল। সো ফরওয়ার্ড বিক্রিয়ার ইকুয়েশন ছিল এটা। ঠিক আছে? ওকে, এবার 2 নাম্বারটা লিখবো। 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বারটা ছিল রেট ব্যাকওয়ার্ড বিক্রিয়ার রেট সমানুপাতিক ডি এবং ই ছিল। সবসময় বিক্রিয়ক, এখানে উৎপাদ আসবেই না। ব্যাকওয়ার্ড বিক্রিয়ার ক্ষেত্রে ডি এবং ই বিক্রিয়ক, ফরওয়ার্ড বিক্রিয়ার ক্ষেত্রে এ এবং বি বিক্রিয়ক। এখানে উৎপাদ আসবেই না, এখানে বিক্রিয়ক আসবে। ফরওয়ার্ড বিক্রিয়ার ক্ষেত্রে একজনের বিক্রিয়ক, ব্যাকওয়ার্ড বিক্রিয়ার ক্ষেত্রে আরেকজন বিক্রিয়ক। আমার কিছু করার নেই। তাহলে বিক্রিয়ক, এটাও বিক্রিয়ক, রিএজেন্ট, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। সো আমরা লিখতে পারি রেট ব্যাকওয়ার্ড সমান কে ব্যাকওয়ার্ড ডি এবং ই। ওকে, ঠিক আছে। সো এই যে কে ব্যাকওয়ার্ড এটা একটা ধ্রুবক, কে ব্যাকওয়ার্ড হচ্ছে একটা ধ্রুবক। ওকে, ঠিক আছে। তাহলে রেট ফরওয়ার্ড হচ্ছে কে ফরওয়ার্ড এ এবং বি, রেট ব্যাকওয়ার্ড হচ্ছে কে ব্যাকওয়ার্ড ডি এবং ই। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে, সো এবার ভালো করে খেয়াল করো, খুবই চমৎকার একটা জিনিস দেখাবো এখন তোমাদেরকে। চমৎকার একটা জিনিস লিখে রাখো সবাই, লিখে রাখো। উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থা মানে কি? সাম্য অবস্থা মানে সামনের বেগ, সামনের স্পিড আর পেছনের স্পিডটা সমান হলে দেখতে মনে হবে স্থির, আর স্থির হলে সাম্য অবস্থা বলি। তাহলে সাম্য অবস্থার ফিলিংটা আগে বুঝো। উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থা, এই সাম্য অবস্থা আগে ফিল করো। সাম্য অবস্থা মানে যে ফরওয়ার্ড যে স্পিডটা, সেই ফরওয়ার্ড স্পিড মানে কি রে? স্পিড মানে রেট, এবং ব্যাকওয়ার্ড যে স্পিডটা আছে সেই ব্যাকওয়ার্ড স্পিড অথবা রেট দুটা যদি সমান হয়, দুটা যদি ইকুয়াল হয়, সমান হয়,
তাহলে মনে হবে বিক্রিয়াটি স্থির, মনে হবে বিক্রিয়া স্থির। আসলে বিক্রিয়া স্থির না, বিক্রিয়া হচ্ছে, মনে হবে বিক্রিয়া স্থির। কেন বিক্রিয়া স্থির মনে হবে? কারণ হচ্ছে যেই স্পিডে সামনে যাচ্ছে সেই স্পিডে ব্যাক করছে, সামনের দিকে যাচ্ছে যেই স্পিডে ব্যাক করছে সেই স্পিডে বিক্রিয়া কিন্তু হচ্ছে, যাওয়া আসা করছে, 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 কিন্তু স্পিড সেম হওয়ায় তোমার কাছে মনে হবে স্থির আছে। এই অবস্থাকে বলা হয় সাম্য অবস্থা। তাই সাম্য অবস্থা বলতে ফরওয়ার্ড রেট এবং ব্যাকওয়ার্ড রেট সমান। তাহলে উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় আমরা লিখতে পারি রেট ফরওয়ার্ড সমান রেট ব্যাকওয়ার্ড, রেট ফরওয়ার্ড সমান রেট ব্যাকওয়ার্ড। তাহলে উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় রেট ফরওয়ার্ড সমান রেট ব্যাকওয়ার্ড, উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় রেট ফরওয়ার্ড সমান রেট ব্যাকওয়ার্ড। ওকে, তাহলে উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় দুইটা রেট সমান হয়, বিক্রিয়ার হার সমান হয়। উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় বিক্রিয়ার হার সমান। এখন বিক্রিয়ার হারের ইকুয়েশন দুটা বসিয়ে দাও। তাহলে বসিয়ে দিলে কে ফরওয়ার্ড এ বি সমান কে ব্যাকওয়ার্ড ডি ই। তাহলে রেট ফরওয়ার্ড বসিয়ে দিলাম, রেট ব্যাকওয়ার্ড বসিয়ে দিলাম, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বসিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। ওকে, এবার কি করব? এবার সুন্দর করে কেভিটাকে এ পাশে নিয়ে আসো, এবিকে ওই পাশে নিয়ে যাও। তাহলে কেভিকে যদি নিচে নিয়ে আসি, কে ফরওয়ার্ড বাই কে ব্যাকওয়ার্ড ইজ ইকুয়াল টু, আর ডি আছে ওই পাশে রেখে দিলাম এ বি। কে ফরওয়ার্ড বাই কে ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড ডিরেকশনের বিক্রিয়ার হার আর ব্যাকওয়ার্ড ডিরেকশনের বিক্রিয়ার হার, এই দুইটার হাত ধ্রুবক, এই দুটার অনুপাত ডিই এবং এবি। এই যে দেখো ডি গুণ ই, এ গুণ বি। এই যে এবিকে নিচে নিয়ে গেলাম, কেবিকে নিচে নিয়ে আসলাম। তাহলে কে এফ ডিভাইডেড বাই কেভি ডিই ডিভাইড বাই এবি। ওকে, এই লাইনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই লাইনটা আশা করি বুঝতে পেরেছো। ভাই, একটা ধ্রুবককে যদি আরেকটা ধ্রুবক দিয়ে ভাগ করি তাহলে নতুন যেটা পাবো সেটা একটা ধ্রুবক হবে। একটা ধ্রুবককে যদি আরেকটা ধ্রুবক দিয়ে ভাগ করি নতুন যেটা হবে সেটাও ধ্রুবক হবে। তাহলে ফরওয়ার্ড ধ্রুবককে যদি ব্যাকওয়ার্ড ধ্রুবক দিয়ে ভাগ করি নতুন একটা ধ্রুবক পাবো, সেই ধ্রুবককে আমরা কে বলবো, কে। এটাই হচ্ছে আমার সাম্য ধ্রুবক। তাহলে অবশেষে সাম্য ধ্রুবক চলে এসেছে। তাহলে নতুন করে যে ভাগ করব সেটা হচ্ছে একটা ধ্রুবক কে। তাহলে কে সমান ফাইনালে আমরা পাচ্ছি উপরে হবে উৎপাদের ঘনমাত্রা ডি এবং ই, আর নিচে হবে এ এবং বি। আমরা যদি এটাকে বাংলা ভাষণ দিয়ে লিখি তাহলে উপরে উৎপাদের ঘনমাত্রা আর নিচে বিক্রিয়কের ঘনমাত্রা, এটাই হচ্ছে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা, এটাই হচ্ছে আমাদের সাম্য ধ্রুবক, এটাই হচ্ছে সাম্য ধ্রুবক এবং এটাকে আমরা বলি কেসি। সো এই সাম্য ধ্রুবকটা যেহেতু কনসেন্ট্রেশন দিয়ে লেখা তাই এটাকে আমরা বলি কেসি। সো আমরা অবশেষে কেসি এর ইকুয়েশনটা বের করেছি, এটাই হচ্ছে কেসি। তাহলে আমরা অবশেষে কেসি এর ইকুয়েশন বের করেছি। এই যে অবশেষে কেসি এর ইকুয়েশন বের করেছি, এটাই হচ্ছে কেসি এর ইকুয়েশন। উপরে উৎপাদের ঘনমাত্রা, নিচে বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা মানে কেসি। তাহলে কেসি মানে কি? কেসি মানে কে ফরওয়ার্ড বাই কে ব্যাকওয়ার্ড, কে ফরওয়ার্ড বাই কে ব্যাকওয়ার্ড, এটাকে আমরা কেসি নতুন একটা ধ্রুবক দিয়েছি। ধ্রুবককে ধ্রুবক দ্বারা ভাগ করলে ধ্রুবক হয়। কে ফরওয়ার্ডকে কে ব্যাকওয়ার্ড দ্বারা ভাগ করেছি, নতুন একটা ধ্রুবক এসেছে যার নাম কেসি। সি মানে কি বুঝাই? সি দ্বারা বুঝাই কনসেন্ট্রেশন, সি দ্বারা ঘনমাত্রা বুঝাই। আমরা ঘনমাত্রা নেওয়ার কারণে ঘনমাত্রা এসেছে, সেটাই হচ্ছে কেসি এর ইকুয়েশন বা সাম্য ধ্রুবকের ইকুয়েশন। ওকে, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা। অনুরূপভাবে কেসি এর জায়গায় আমরা যদি পি নিতাম তাহলে কেপি পেতাম।
তাহলে অনুরূপভাবে আমরা কেপিও বের করতে পারি। তোমরা আগে এটা লিখে নাও এবং সবাই একটু করে বলো যে সবাই বুঝতে পেরেছো কিনা। কেসি এর ইকুয়েশনটা অনেক কষ্ট করে বের করে নিয়ে এসেছি। কেসি এর ইকুয়েশনটা বের করেছি। কেসি মানে উপরে উৎপাদের ঘনমাত্রা, নিচে বিক্রিয়কের ঘনমাত্রা। আমরা আগামীকালকে কেসি আরও পড়াবো, আজকে বেসিক পার্ট ছিল। আজকে আমরা কেসি প্রমাণ করেছি, প্রত্যেকটা লাইন বুঝিয়ে দিয়েছি কিভাবে এসেছে, কেন এসেছে। হয়তো তোমাদেরকে এইভাবে কলিজা কেটে কেউ বুঝাবে না, কলিজা কেটে এখানে বোঝানো হয়েছে প্রত্যেকটা লাইন। একদম গাধা, ঘোড়া, গরু, ছাগল, ভেড়া, জিরু, হিরু সবাই বুঝতে পারবে। আমার টার্গেট তো এটাই। 56,000 বর্গমাইল জুড়ে গ্রামের প্রত্যেকটা সন্তান, শহরের প্রত্যেকটা সন্তান, গরু, ছাগল, ভেড়া, জিরু, হিরু সবাই যেন বুঝতে পারে। সেই জন্য প্রত্যেকটা লাইন আস্তে 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 ভেঙে ভেঙে অবশেষে প্রমাণ করেছি কেসি এর ইকুয়েশন। তুমি এবার তোমার পুরো খাতায় চোখ বোলাও, তাহলে তুমি বুঝতে পারবে কেসি কিভাবে এসেছে। কেসি মানে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। সি কেন? কনসেন্ট্রেশন, ঘনমাত্রা। তাহলে কেপি কি হবে? তোমরা নিশ্চয়ই কেপি এর ইকুয়েশনটাও পারবে। তাহলে দেখো, যদি আমি কেপি বলতাম তাহলে ঘনমাত্রা না লিখে কি লিখতে? আংশিক চাপ লিখতে। তাহলে কেপি হবে, কেপি হবে উপরে উৎপাদের আংশিক চাপ। তাহলে আংশিক চাপকে পি দ্বারা প্রকাশ করি। পি উৎপাদ, উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই পি বিক্রিয়ক, বিক্রিয়কের আংশিক চাপ। তার মানে পি ডি ইন্টু পি ই ডিভাইডেড বাই পি এ ইন্টু পি বি। তার মানে ডি এবং ই হচ্ছে উৎপাদ আর এ এবং বি হচ্ছে বিক্রিয়ক। বাট মনে রাখতে হবে আমাদের সক্রিয় ভরের সূত্রে কোনো উৎপাদ এবং বিক্রিয়ক ছিল না, সরি কোনো উৎপাদ ছিল না। সক্রিয় ভরের সূত্রটা কি ছিল? বিক্রিয়ার হার বিক্রিয়কের 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 সক্রিয় ভরের সমানুপাতিক। বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। উৎপাদ ছিল না, তাহলে উৎপাদ আসলো কোথায়? তাহলে উৎপাদ আসলো কোথায়? আসলে উৎপাদ আসেনি। দেখো, এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য এটা বিক্রিয়ক, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য ডি এবং ই হচ্ছে বিক্রিয়ক। ওই ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন থেকে এটা বিক্রিয়ক হিসেবে এসেছে, উৎপাদ হিসেবে আসেনি, উৎপাদ হিসেবে জন্ম লাভ করেনি, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের বিক্রিয়ক হিসেবে এসেছে। কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য তাকে উৎপাদ বলছি, বোঝানোর জন্য। তাহলে এখানে উৎপাদ বলতে আসলে ওই লাস্টে আমরা এ প্লাস বি বিক্রিয়া করে ডি প্লাস ই হচ্ছে, লাস্টেরটাকে উৎপাদ বলে দিচ্ছি আমরা, প্রথমটাকে বিক্রিয়ক বলে দিচ্ছি আমরা। সক্রিয় ভরে যদি উৎপাদ বলে কিছু নাই, এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের বিক্রিয়ক, মাথায় রাখতে হবে। সেই সব কিছু ক্লিয়ার থাকতে হবে। আজকে আমরা বেসিক সূত্র আবিষ্কার করলাম, প্রতিপাদন করলাম, আবিষ্কার বলা যাবে না, প্রতিপাদন করলাম। আগামী ক্লাসে কেসি এবং কেপি এর ম্যাথ কীভাবে করতে হয় সেই ব্যাপারটা দেখাবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।